দুই দিনে 4 বার ভূমিকম্পের কারণে সিলেট সহ বিভিন্ন অঞ্চলের গ্যাস কূপে খনন কাজ বন্ধ। নরসিংদীতে ঘোড়াশাল রেল সেতুর 2টি পিলারে ফাটল। নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের হিসাবও দিতে হবে, জানালেন দুদক চেয়ারম্যান। অবৈধ সম্পদের মালিকের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ। ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ। এবং সিরাজগঞ্জের ভাঙাবাড়ি ও দিয়াধানগড়া মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত। আধিপত্য বিস্তারের জেরে এই দ্বন্দ্ব। স্বাগত টিভিসি সারা বাংলায়। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। 2 দিনে 4 বার ভূমিকম্পের ফলে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস কূপ খনন কাজ 48 ঘন্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা থেকে পাঠানো নির্দেশনায় এই তথ্য জানানো হয়। বাপেক জানায় 4টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভূস্তরীয় প্লেটটি খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, তা 48 থেকে 72 ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে নরসিংদী জেলায় সব ধরনের খনন কাজ 48 থেকে 72 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশাল রেল সেতুর 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। গেল শুক্র ও শনিবারের 4 দফার ভূমিকম্পের ফলে নরসিংদীর ঘোড়াশাল অংশের 2 ও 3 নম্বর রেল পিলারে ফাটল দেখা দিয়েছে। তবে এই ফাটলের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে না, স্বাভাবিকভাবেই চলছে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ। শনিবার রাতে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে প্রশাসনকে খবর দেওয়া হয়। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, খবর পাওয়া মাত্রই পূর্বাঞ্চলীয় রেল বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে, প্রাথমিক পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে যাচাই করে ব্যবস্থা নেবে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, দ্বিতীয় দিনের মতো তো অবরোধ করেছে পরীক্ষার্থীরা, তো এখন পর্যন্ত সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, পাশাপাশি জানাবেন ভোগান্তির চিত্র। সাথী, আসলে 47তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার সময়ের পুনর্নির্ধারণের দাবিতে এখানে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, বিএসসির পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা আজকে 5.5 ঘন্টা ধরে এখানে রেল সড়ক অবরোধ করেছে, যার কারণে কিন্তু ময়মনসিংহ ঢাকা যে রেল পথ রয়েছে সেটি যোগাযোগ বন্ধ রয়েছে এবং প্রায় 5টি ট্রেন এই রেলের ময়মনসিংহের 2 প্রান্তে মূলত আটকা পড়ে আছে, যার কারণে জনভোগান্তি যেমন রয়েছে ঠিক একইভাবে দ্বিতীয় দিনের মতো যে সকল শিক্ষার্থী রয়েছেন যারা এই আন্দোলন করছেন, তারাও কিন্তু আসলে তাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র করার হুঁশিয়ারিও দিচ্ছেন তাদের দাবি না মানা হলে। আমরা এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কেন আন্দোলন করছেন এবং আসলে আপনাদের দাবিটি কি? আসলে আমরা মূলত যে কারণে আন্দোলন করতেছি সেটা হচ্ছে 47তম বিসিএস রিটেনের জন্য যৌক্তিক সময়। বিগত বিসিএসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি 7 মাস, 8 মাস, ইভেন 1 বছর 2 মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু 47তম বিসিএসে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে, যেটা আসলে অযৌক্তিক। এখানে এত বড় একটা সিলেবাস, যে সিলেবাসটা পড়তে আগে 8 মাস সময় লাগতো, সেই সিলেবাসটা আসলে 2 মাস কোনোভাবেই সম্ভব না। স্পেশালি যারা নতুন ক্যান্ডিডেট আছে, যারা নতুন টিকছে, আপনারা জেনে থাকবেন 4 লাখ ক্যান্ডিডেটের মধ্যে এখানে 10,000 টিকাইছে, সেখানে নতুন হচ্ছে 4,000। তো এই 4,000-এর পক্ষে কোনোভাবেই সম্ভব না এই অল্প সময়ে সিলেবাস শেষ করা। দ্বিতীয় দিনের মতো আপনারা আন্দোলন করছেন, প্রশাসন থেকে কোনো হস্তক্ষেপ করেছে কিনা বা কেউ কথা বলতে এসেছে কিনা? আসলে
আমাদের রেল অবরোধটা আজকে দ্বিতীয় দিন, কিন্তু আন্দোলন আমাদের অনেক দিন ধরেই চলতেছে। আমাদের ভাইয়েরা অনশনরত অবস্থায় আছে, তাদের অবস্থাও ভালো না। শহীদ মিনারে আছে তারা অনশনরত অবস্থায়। আসলে আমরা প্রশাসন থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আমরা আপনাদের দাবি দেখা হচ্ছে, হয়তো আপনারা পজিটিভ নিউজ পাবেন। সাথী, আসলে শুনছিলেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলে লাইনে বসে আছে এবং তারা কিন্তু তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। প্রশাসন থেকেও লোকজন এসেছিলেন, তারা তাদের সাথে কথা বলে আসলে কোনো সুরাহা না পেয়ে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাথী, এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খবর। ধন্যবাদ রাব্বি। নির্বাচন হওয়া নিয়ে সংশয় নেই, কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে সংশয় আছে। দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভায় এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এই কথা বলেন। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা সক্রিয় দলীয়ভাবে অংশ নিয়েছে তাদের নিয়ে নতুন জোট গঠনের ইঙ্গিত দেন তিনি। গত 3 দিন ধরে সিরাজগঞ্জের পৌর এলাকার ভাঙ্গাবাড়ি ও দিয়াধানগড়া দুই মহল্লার মধ্যে দফায় দফায় চলছে সংঘর্ষ। রাতেও সংঘর্ষে জড়াচ্ছেন দুই মহল্লাবাসী। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। শুক্রবার রাতেই সংঘর্ষের জের চলে আজ রবিবার দুপুর পর্যন্ত। থানা, পুলিশ ও পাসপোর্ট অফিসের সামনের সড়কে দুই মহল্লাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় মহল্লার বেশ কয়েকজন আহত হন, তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন আসনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ সময় বক্তারা বিতর্কিত ও জনবিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফের মনোনয়ন বাতিল ও টানা 7 বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল র্যালি করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিনের পোতা 0 পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন দেওয়া জরুরি। নেতাকর্মীরা কোনো দলছুট বা অযোগ্য প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবেন না। রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যাকাত, ইসলামের এই 5টি মূলনীতি অবশ্যই পালনীয়, এর কোনো বিকল্প নেই। আমরা দেখতে পাই ইসলামের এই 5টি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নেই, বরং সবার চূড়ান্ত ঐক্য রয়েছে। তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান, বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মতবিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়, এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সম্মানিত ওলেমা মাশায়েখ বৃন্দ, ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ, সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সুন্নাহর অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন, নির্ভয়ে নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারবেন। একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও
ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল। চট্টগ্রামে সব অবৈধ ইটভাটা 15 দিনের মধ্যে বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে উচ্চ আদালতের বিগত নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করার নির্দেশনা দেয় হাইকোর্ট। HRPBর পক্ষে এদিন আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোর্শেদ। তিনি জানান, 2020 সালের 14 ডিসেম্বর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই সময় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ হলেও 5 আগস্টের পর পুনরায় কাজ শুরু হয়। এখানে সমস্ত ইটভাটা অবৈধ, তারা আবার কার্যক্রম শুরু করেছে বর্তমানে, এবং সেই প্রেক্ষিতে আমরা একটা সম্পূরক আবেদন করেছিলাম গত বৃহস্পতিবার। আজকে এটি শুনানি হয়েছে। শুনানি হওয়ার পর আদালত আদেশ দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে চট্টগ্রাম জেলায় যে অবৈধ ইটভাটাগুলো আছে সেগুলো বন্ধ করে ডিসি এবং অন্য কয়েকজন বিবাদিতকে বলছে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য। চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। দুপুরে খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হকের সমর্থকেরা। অবরোধের কারণে প্রায় ঘণ্টাখানেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালের মনোনয়ন বাতিলের দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অবিলম্বে হাটহাজারীতে প্রার্থী পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত 8 মাসে খুন হয়েছে 8 জন। পাশাপাশি বেড়ে চলেছে ডাকাতি, চুরি, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের জনবহুল উপজেলা সাতকানিয়া। সাম্প্রতিক মাসগুলোতে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। গেল 8 মাসে খুন হয়েছে 8 জন। একই সঙ্গে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। একটি গ্রামের 8টি পরিবারের গবাদি পশু চুরি ও একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। এই এলাকায় চোর এবং ইয়াবা ব্যবসায়ী অতিষ্ঠ হয়ে গেছি। গত 1-1.5 মাসের মধ্যে 7-8টা ফ্যামিলির গরু চুরি করে নিয়ে গেছে। পুলিশের টহল বৃদ্ধি, কিশোর গ্যাং দমন, মাদক বিরোধী অভিযান জোরদার ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে সাতকানিয়ার পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে, এমন মত রাজনীতিবিদদের। ডিসেম্বরের মধ্যে বিপুল পরিমাণ এই দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, ফ্যাসিস্টদের যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার হওয়ার জন্য আমরাও দাবি করছি। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন বিশেষ করে সাতকানিয়া লোহাগড়া সুষ্ঠু নিরপেক্ষ করতে হলে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। স্থানীয়দের অভিযোগ, থানায় অভিযোগ করলেও অনেক সময় দ্রুত ব্যবস্থা পাওয়া যায় না। কথায় কথায় এখানে দেশীয় অস্ত্রশস্ত্রের জনজানি চলতেছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। সেগুলো কিছু অস্ত্র আমরা উদ্ধার ইতিমধ্যে সক্ষম হয়েছে, বাকি অস্ত্র উদ্ধারও আমাদের তৎপরতা অব্যাহত আছে। আর যেহেতু সামনে নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের সহিংসতার আশঙ্কা থাকে, সেই আশঙ্কাকে আমরা মাথায় রেখে সে মোতাবেক আমরা কাজ করছি। সাতকানিয়ার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের চকবাজার থানা থেকে অহিদুর রহমান নামে এক ASI এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকাল 10:30টার দিকে ডিউটি শেষ করে ওয়াশরুমে ঢোকেন তিনি। পরে সকাল 11টার দিকে ওয়াশরুম থেকে বের না হওয়াতে অন্য পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। তিনি পুলিশের 2013 ব্যাচের একজন কর্মকর্তা।
রাঙামাটির ঘাগড়া চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকার অবস্থান নিয়ে সশস্ত্র একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে। দুপুরের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উষাতন চাকমা। তিনি বলেন ৩৫ থেকে ৪০ জনের এই সন্ত্রাসী দলের কাছে স্বয়ংক্রিয় ও দেশীয় অস্ত্র রয়েছে। ৩১ অক্টোবর থেকে ঘাগড়া চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকার ৮টি গ্রামে অবস্থান নিয়ে স্থানীয়দের মোবাইল ফোন ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। প্রতিবাদ সমাবেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েও প্রতিকার মেলেনি। শেখ হাসিনা ও তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির পৃথক ৩ মামলার রায় ঘোষণা হবে আগামী ২৭ নভেম্বর। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী। রবিবার ঢাকার ৫ম বিশেষ জজ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। এ সময় বিচারক পাল্টা তার কাছে জানতে চান ঊর্ধ্বতনদের অবৈধ আদেশের পালনেও তিনি বাধ্য ছিলেন কিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে পৃথক ৩টি মামলা করে দুদক। একই সাথে এদিন ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং ২৯ জন সাক্ষী সাক্ষ্যর মাধ্যমে আমরা প্রমাণ করতে দ্ব্যর্থহীনভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। গণতন্ত্র থেকে সরে যাবার কোনো সুযোগ নেই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করলে দেশ ভালোর দিকে যাবে না, এমন মন্তব্য বিএনপি নেতাদের। তারা বলছেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। অযৌক্তিক দাবিতে আন্দোলন না করে ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের উত্তরণে করণীয় সেমিনারে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভিন্ন মত প্রকাশ যারা করে তাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা, এটা আদালতে উঠলেও আদালত যাতে সরকারের পক্ষে থাকে, তো এটা কিন্তু ভয়াবহ ইঙ্গিতবাহী এই কথাটা। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি প্রশ্ন করেন, কোন রাজনৈতিক দল প্রশাসনকে কিভাবে ব্যবহার করতে পারে। স্বয়ং জামাতের আমির বলছেন যে কি বলে যে একসাথে হলে পরে নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি তো এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে মামলা তুলে নিতে যারা গত ১০ বছর নিশ্চুপ ছিল, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এটি সফল হবে না। যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ সন্ধান করছেন, আজকে তারা আবার তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার বিভিন্ন প্রচেষ্টা। জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন, তাদের কাছে যেন এই বাস্তবরা দল আবার নিজের জীবন নিয়ে ফিরে আসতে পারে। এদিন দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাবের আলোচনা সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে কোনো স্বৈরাচারী ব্যবস্থা না থাকলেও মোবোক্রেসি ও বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামা গণতন্ত্র নয়। মোবোক্রেসি একদিকে চলছিল, আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। এখন কোনো স্বৈরাচার তো নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি। জনগণের সরকার গঠন করে জনগণের কাছে দেশের মালিকানা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এবং রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে এইটা ধারণ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। যদিও একই দিনে গণ ও জাতীয় ভোট নিয়ে চ্যালেঞ্জ দেখছে কমনওয়েলথ। এরই মধ্যে ২৫শে নভেম্বর পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করবে কমিশন। এছাড়া নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো আশঙ্কা দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই মধ্যে আবার সেনাবাহিনী সুষ্ঠু ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছে।
রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচোয়ে। এ সময় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন সংস্থাটি। পরে কমিশন সচিব এই বৈঠকে সারমর্ম তুলে ধরে ইসি সচিব জানায়, নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষণ সংস্থাগুলোর সাথে মঙ্গলবার বসবে কমিশন। আমাদের ওভারসিজ ভোটার্স যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা প্রসেসটা চলছে। আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। এদিকে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি, এর আগে এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে একথা বলেন গণমাধ্যমের সঙ্গে। অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেক টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদান ও সেনাবাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয়। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি করতে না পারে, আলেমদের সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায় পরায়ণতা। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন। এই জন্য আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। 2 দিনে 4 বার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিনের ছুটি ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, হল কর্তৃপক্ষের নির্দেশনা ছিল যে বিকেল 5টার মধ্যেই হল খালি করে দিতে হবে এবং এই ঘোষণায় শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হয়েছে। তো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিক্ষার্থীরা হল ছেড়েছে কিনা? সাথে দফায় দফায় যে 31 ঘন্টার মধ্যে যে 4 বার ভূমিকম্প প্রকোপ দেখা দিয়েছে, সেই প্রকোপকে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশ এসেছে ছাত্রদেরকে হল ছাড়ার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের পরেই আজকে বিকেল 5টার পর থেকেই শিক্ষার্থীরা 5টার মধ্যেই শিক্ষার্থীরা আসলে হল ছাড়ছেন। নারী শিক্ষার্থীরা বিশেষ করে তাদেরকে দেখেছি হল ছেড়ে দেখেছি যে তাদের পরিবারও তাদেরকে নিতে এসেছেন। এবং একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোকে ঘুরে দেখেছি, তারা দেখেছি যে সেখানকার যারা ছাত্র রয়েছেন তারা বেশিরভাগ ছাত্ররাই তাদের অলরেডি ব্যাগ সহ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কাজে যারা আটকে গেছেন, অর্থাৎ যাদের চাকরির যাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার্থী সহ গুরুত্বপূর্ণ যাদের কাজ রয়েছে তারাই শুধুমাত্র হলে থাকছেন। আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কাল সকাল কিংবা কালকের মধ্যেই সবাই আসলে হল ত্যাগ করবেন। এবং এই যে নির্দেশনা, এই নির্দেশনাকে ঘিরে কেউ কেউ ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কিনা সেই বিষয়ে তারা আসলে খোঁজ খবর নিয়ে তাদের উৎকণ্ঠাগুলোর পরে জানাবেন। এবং একই সাথে আপনি জানেন যে এই পরপর 31 ঘন্টার মধ্যে যে 4টি ভূমিকম্প এবং ঢাকা সহ এবং ঢাকার আশেপাশের নরসিংদীর যে ভূমিকম্পর যে প্রকোপ দেখা দিয়েছে, এই ভূমিকম্পকে
কেন্দ্র করে যে সাধারণ মানুষ তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের হল ছেড়ে চলে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিজ হাতে বানানো বাড়িটি, মাটির বাড়িটি ছিল সবচেয়ে প্রিয়, তাই তো হাজারো অনুরোধের পরও ওঠেনি ছেলেদের বানানো দালানে। কিন্তু জীবন কখনো কখনো হয়ে ওঠে নিষ্ঠুর, আর সেই নিষ্ঠুরতায় প্রিয় মাটির ঘরে দেয়াল ধসে বৃদ্ধ কাজেম আলী চলে গেলেন না ফেরার দেশে। বাবার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারটিতে। শুনশান নীরবতা, চারিদিক যেন একেবারেই নিস্তব্ধ। হতাশ চোখে চেয়ে আছেন দুই ছেলে। তাদের ভেতরটা হয়তো বলছে আরো কিছুদিন বেঁচে থাকতে পারত প্রিয় বাবা, কিন্তু ভূমিকম্পই কেড়ে নিল তার প্রাণ। তীব্র ভূমিকম্প যেন কম্পন ধরিয়ে দিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। 70 ঊর্ধ্ব পিতা কাজেম আলী ছিলেন কিছুটা অসুস্থ, চলাফেরা করতে কষ্ট হতো। শুক্রবার সকালে নাতিনদের নিয়ে তার প্রিয় মাটির ঘরে বসেছিলেন, তখনই শুরু হয় ভূমিকম্প। নাতিনরা ঘর থেকে বের হতে পারলেও কাজেম আলীর সেই শক্তি ছিল না। ঠিক তখনই ঘরের দেওয়াল ধসে পড়ে শরীরের উপর। গুরুতর আহত হন তিনি। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘরটি আরো 1 বছর আগে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাবাই দেয় নাই ভাঙার জন্য, উনি মাটির ঘরে থাকবে। যখন প্রথম জাকাটি দেয়, দ্বিতীয় জাকার সময় উনি টের পেয়ে বাইরে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, দরজা আইসে গেছে, এই মুহূর্তে পড়ে গেছে। আশা করি আল্লাহ যে এমন মৃত্যু কেউ না দেয়, এমন নিয়ে না হয়। স্বাভাবিকভাবে মৃত্যু হইলে এক হিসাব, আর অ্যাক্সিডেন্ট হইলে একটা কষ্ট দেয়। মৃত্যুর এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। কখন কি হয় অনেক আতঙ্কে আছি, কারণ গতকাল সন্ধ্যা 6টা 5 আবার হয়েছিল, সকাল 10টা হয়েছিল। তারপর আমরা কালকে রাত্রে মোটামুটি রাত্রে বাড়িয়েছিলাম। আমরা খুব আতঙ্কে আছি, মনে করেন খুব সাবধানে আছি। এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই বুঝ মানাতে পারছেন না পরিবারের সদস্যদের। মাটির ঘর সবসময় আরামদায়ক, তাই তো কাজেম আলী তার ছেলেদের বলেছিলেন তিনি সবসময় মাটির ঘরেই থাকবেন। কে জানতো মাটির ঘরের এই দেওয়াল ভেঙে মৃত্যু হবে কাজেম আলীর। শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে এই মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হয় কাজেম আলীর। যে ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ, কেঁপেছে নরসিংদীবাসী। ভূমিকম্পে এমন মৃত্যু আর যেন কারো না হয়, সেই প্রত্যাশা। শুভ খান, ডিবিসি নিউজ, নরসিংদী। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। একই সাথে সারা দেশে 778 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনে। এরই মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে 129 ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 81 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 364 জন। কারখানা বন্ধ প্রায় 2 বছর, নেই পণ্যের উৎপাদন, বিক্রি কিংবা আয়, কিন্তু পুঁজি বাজারে শেয়ারের দাম ছাড়িয়েছে 100 টাকা। রূপালী ব্যাংকের খেলাপি ঋণের তালিকা থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের সঙ্গে ঘটেছে এমন ভুতুড়ে ঘটনা। যদিও প্রতিষ্ঠানটির দাবি কারখানা বন্ধের পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জকে তা জানানো হলেও শেয়ার কেনাবেচা বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর এ বিষয়ে জানতে চাইলে জবাব না দিয়ে উল্টো বিরক্তি প্রকাশ করেন ডিএসইর চেয়ারম্যান। স্ট্যান্ডার্ড সিরামিক 1996 সালে ডিএসইতে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির দৈনিক লেনদেন চিত্র দেখে বোঝার উপায় নেই প্রতিষ্ঠানটি প্রায় 2 বছর ধরে বন্ধ। প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেটেও কারখানা বন্ধের এ তথ্য জানার উপায় নেই কোনো বিনিয়োগকারীর। তবে সূত্র বলছে 2023 সালের শেষ দিক থেকেই বন্ধ স্ট্যান্ডার্ড সিরামিকের উৎপাদন। গাজীপুরে স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানায় খোঁজ নিয়ে দেখা যায় কার্যক্রম না থাকায় অনেকটা ভুতুড়ে পরিবেশ সেখানে। ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুঁজিবাজারে চাঙা জেড ক্যাটাগরির স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার, তবে প্রতিষ্ঠানটি রূপালী ব্যাংকে 22 কোটি 10 লাখ টাকা ঋণ খেলাপি। ব্যাংকের প্রতিবেদনেও প্রতিষ্ঠানটিকে বন্ধ উল্লেখ করা হয়েছে। বিল হয়ে আছে, এটা রিশিডিউল হয়নি। ম্যানেজমেন্টের কাছে এটা আবেদন করছে যে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা রিশিডিউলের জন্য ব্যবস্থা করবে কিংবা টাকা পরিশোধ করবে আর কি, এরকম বিষয়গুলো আলোচনায় ছিল। ব্যাংকিং নিয়ম অনুযায়ী যে আমরা কাজ করছি।
কিন্তু প্রশ্ন হলো, ঋণের দায়ে বন্ধ থাকা এ প্রতিষ্ঠানের শেয়ার দিনের পর দিন পুঁজিবাজারে বেচাকেনা হচ্ছে কিভাবে? এ প্রশ্নের উত্তর জানতে প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাতে সাড়া মেলেনি। সরজমিনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গেলে ক্যামেরায় কথা না বলার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, 2024 সালের 28 জানুয়ারি ডিএসইকে কারখানা বন্ধের বিষয়টি জানিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। তথ্য বিশ্লেষণে দেখা যায়, রূপালী ব্যাংকের ঋণ খেলাপি স্ট্যান্ডার্ড সিরামিক ব্যবসায় না থাকলেও তার শেয়ার দর ছাড়িয়েছে 100 টাকা। গেল বুধবার ডিএসইর চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে জবাব না দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনাদেরকে কোশ্চেনে ওই জায়গাটা বুঝতে হবে যে আপনার কেউ যদি খুন করে দায়িত্ব কে নেবে? খুন যে করেছে সে দায়িত্ব নেবে এবং দেশের আইন অনুযায়ী তার হবে, বিচার হবে। ইউ ক্যান রিভাইজ ইউর কোশ্চেন, অর আপনি যদি কোশ্চেনটা পাঠান আমি রাইট পারসনকে তখন করতে পারি। রহস্যজনক বিষয় হলো, বুধবার চেয়ারম্যানের নজরে আনলেও রবিবারও স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার লেনদেন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি ডিএসই। বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি আইনের লঙ্ঘন। যেটা 6 মান্থ পরেই কিন্তু ডিলিস্টিং করে দেওয়ার কথা, তার মানে হলো ডিলিস্ট করে দিলেই কিন্তু সমাধান হবে না। এটা কি কারণে এটা খারাপ হয়েছে এবং কারা এটার পিছনে লায়াবল সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকশন নিতে হবে। খেলাপি ঋণে ডুবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া একটি প্রতিষ্ঠান কিভাবে দিনের পর দিন পুঁজিবাজারে লেনদেন করছে সে বিষয়ে জানতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 135, টাঙ্গাইল 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 6। এটি দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা নিয়ে এই আসনটি। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের টাঙ্গাইল জেলা সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। হ্যাঁ, আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল জনসংযোগ শুরু করেছেন নির্বাচনকে সামনে রেখে। তো আপনারা যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন, কি বলছে জনগণ আপনাদের নিয়ে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যা আমরা নাগরপুর এবং দেলদুয়ারের প্রত্যেকটা গ্রামে এবং কি বাজারে, সেই সাথে গণমুখী বা আমজনতার সাথে গভীরভাবে আমরা মিলেমিশে দেখেছি যে মানুষের যে প্রত্যাশা এবং চোখে মুখে হৃদয়ের যে চাহিদা, সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। তারা চায় পুরনো দিনের বন্দোবস্তর চিরতরে অবসান। তারা চাচ্ছে অশুভ এবং ভীতির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ হোক। সেই সাথে আমরা ওয়াদা দিয়েছি এবার জনগণের প্রত্যাশা পূরণ হবে। সেই সাথে বিশেষ করে টাঙ্গাইল 6, নাগরপুর, দেলদুয়ার 5.5 লক্ষ মানুষের অধিকার নিশ্চিত হবে। যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে সুস্থ এবং মূলধারা রাজনীতিতে ফিরে আসতে হবে, আদর্শ রাজনীতিতে ফিরে আসতে হবে। আমরা কথা দিয়েছি যে এই 5.5 লক্ষ মানুষের নৈতিক, মৌলিক, সামাজিক, ধর্মীয় অধিকার সহ সকল ক্ষেত্রে আমরা এটার গ্যারান্টি দিব। যদি আমরা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ নাগরপুরের মানুষ এই বেকারত্ব অভিশাপ থেকে শুরু করে সকল প্রকার অশান্তির অভিশাপ থেকে তারা মুক্ত পাবে ইনশাআল্লাহ। আমরা দেখছি আপনারা বলছেন নেতার নয়, আপনি নীতির পরিবর্তনের কথা বলছেন। এই বিষয়টা একটু জানতে চাই, কীরকম? আমাদের পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাই উনি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আমাদের দলের মূল স্লোগান হচ্ছে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের মানুষ 54 বছরে অনেক নেতার চরিত্র দেখেছে, সংগঠনের চরিত্র দেখেছে, 54 বছরের শাসন দেখেছে। এখান থেকে এদেশের জনগণ শিক্ষা নিয়েছে এবং শিক্ষা পেয়েছে। তাদের কথা আমরা আর পরীক্ষা দিতেও চাই না, নিতেও চাই না। এবার চাই আদর্শের রাজনীতি। সেই জন্য বলা হচ্ছে রাষ্ট্রকে যদি আমরা সমাজকে যদি আমরা সংস্কার করতে চাই তাহলে শুধু নেতা পরিবর্তন হলেই হবে না, নীতির পরিবর্তন হইতে হবে। আমরা চাই সুস্থ এবং আদর্শিক নীতিমালা, যেই নীতিমালা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সংস্কার হবে, যেখানে মানুষ শান্তিতে, সুখে, অবাধে স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা নীতির পরিবর্তনের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা যেরকম মানুষ, আমরা সহজে কি পারবো সেটা কি মেনে নেওয়ার জন্য বা অভ্যস্ত হওয়ার জন্য কতটা সম্ভব মনে করছেন? ইনশাআল্লাহ অবশ্যই। আমরা জানি যে যারা
দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের সাথে জড়িত, যারা একটা সমাজে রাষ্ট্রে অশান্তি কায়েম করে, এটা সংখ্যায় অতি নগণ্য। এবং ভালো মানুষের পক্ষে, ভালো পরিবেশের পক্ষে, সুন্দর রাষ্ট্র গঠন করার লক্ষ্যে অনেক লোক বেশি। সেই সাথে এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, না আমরা আর ফ্যাসিজম কায়েম করতে দেব না, আমরা চাই সুখী, সমৃদ্ধ, কল্যাণকর, আদর্শিক পরিবর্তন। এবং এই বাংলাদেশের বয়স 54 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষরা, আমার বাবাজেরা, আমার দাদারা, অনেকেই এদেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে সেই 71 সালে বাংলাদেশ। শুনছি যে আপনারা জোটগতভাবে অথবা আসন ভিত্তিক নির্বাচন করতে চাচ্ছেন, সেটা একটু সংক্ষেপে জানতে চাই। জি অবশ্যই। আমরা জোটবদ্ধ বলতে আমরা এই ওয়ান বক্স পলিটিক্স, যেখানে আমরা সমন্বয় করে নিব 8টি দলের যে আমাদের যে সমন্বয় হয়েছে বা হবে ইনশাল্লাহ, সেখানে আমরা একটি প্রতীক থাকবে ইসলাম, দেশ, মানবতার স্বার্থে। আমরা যেখানে আমাদের প্রার্থী থাকবে সেখানে অন্যান্য প্রার্থী থাকবে না। আপনারা নির্বাচনে যাওয়ার জন্য এখানকার মানুষের কি প্রতিশ্রুতি দিবেন, কি কাজ করবেন, কি পরিকল্পনা করেছেন আপনারা? আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এখানকার মানুষের, এখানে আমাদের 5.5 লক্ষ মানুষ বসবাস করে দেলদুয়ার, নাগর, টাঙ্গাইল 6-এ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বাবাজিরা, তরুণ, যুবক, ছাত্র ভাইয়েরা, সকল মানুষের সকল ক্ষেত্রের আমরা উন্নয়ন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন এখানকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কিভাবে নির্বাচনে কাজ করবেন। আমরা পরবর্তীতে রাত 9টার সংবাদে অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।